নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাইনাপ্পল ফ্রাইড রাইস। সাধারণত চাইনিজ ফ্রাইড রাইস বা অন্য কোনো রকমের ফ্রাইড রাইস আপনারা নিশ্চয়ই খেয়ে থাকবেন, তবে আজকে সেই ফ্রাইড রাইসে নিয়ে চলে এসেছে একটা দারুণ সুন্দর টুইস্ট। আর আগেই বলে রাখি, আজকের রেসিপির ভিডিওতে আপনারা কিন্তু একটা নয় দুটো ভিডিও পেয়ে যাবেন, মানে দুটো সেপারেট রেসিপি আপনারা পাবেন। প্রথম হলো কোকোনাট রাইস আর দ্বিতীয় হলো পাইনাপ্পল ফ্রাইড রাইস। কারণ পাইনাপ্পল ফ্রাইড রাইসটা এখানে আজ আমি তৈরি করে নেব কোকোনাট রাইস দিয়ে। চলুন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি রাইসটা তৈরি করে নিই। রান্নাটা যেহেতু আমি করে নিচ্ছি সাদা তেল মানে রিফাইন্ড অয়েলে, তাই জন্য প্রথমে কড়াতে দিয়ে নিতে হবে 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। এবার তেল ভালো মতো গরম হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। আজ আমি এই রান্নাটা করে নেব বাসমতি চাল দিয়ে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চাল কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। গোবিন্দভোগ চালও ব্যবহার করা যায় বা অন্য কোনো চালও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি এখানে এই যে বিরিয়ানি রাইস হয় সেই রাইসটা আমি এখানে নিয়ে নিয়েছি। প্রায় 1 কাপ পরিমাণে চাল আমি ভালো করে ধুয়ে নিয়ে সেটা জল ঝরিয়ে আমি এভাবে রেখে নিয়েছিলাম। সেই চালটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তবে বলে রাখি, চাল কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমার মনে হয় চাল একটু বেশি গলা গলা হয়ে যায়, আর সেটা কিন্তু ফ্রাইড রাইসে খেতে একদমই ভালো লাগে না। ফ্রাইড রাইসের চাল সবসময় একটু ঝরঝরে থাকা দরকার, তাই জন্য ফ্রাইড রাইস তৈরি করার সময় আমার মনে হয় চাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন থাকে না। এবার পুরো চালটাই আমি এভাবে কড়াতে দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। চাল যত ভালো করে ভাজা হয় তত সুন্দর কিন্তু এর স্বাদ হয়। তবে চাল ধোবার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো চাল কিন্তু খুব বেশি চটকে চটকে ধোবেন না। সেক্ষেত্রে চাল এভাবে যখন নাড়া হবে তখন কিন্তু চাল ভেঙে যেতে পারে, আর সেই দারুণ সুন্দর টেক্সচারটা থাকবে না। এবার এরই সাথে দিয়ে দিলাম এর মধ্যে 2 কাপ পরিমাণে জল। চালটা আমি প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই রান্নায় দিয়ে নিতে হবে নারকেলের দুধ। প্রায় 1 কাপ পরিমাণে নারকেলের দুধ আমি এখানে দিয়ে দিলাম। 1 কাপ চালের জন্য আমাদের মোট 3 কাপ পরিমাণে জল আর নারকেলের দুধের মিক্সচারটা কিন্তু দিয়ে নিতে হবে। তবে অবশ্যই আপনারা কিন্তু জলের পরিমাণটা কমিয়ে নিয়ে নারকেল দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। ওভেনের হিট একদম লোতে করে দিয়েছি, আর এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। তবে প্রথমে কিন্তু ওভেনের হিটটা হাইতেই রাখতে হবে যতক্ষণ না এই জল আর দুধ ভালো মতো ফুটে আসছে। ফুটে আসলেই ওভেনের হিট লো করে দিয়ে ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিতে হবে। এভাবে নারকেলের দুধ দিয়ে এই রান্নাটা করলে কিন্তু দারুণ সুন্দর একটা ক্রিমি ফ্লেভার আসে এই ভাতের মধ্যে, মানে এই ফ্রাইড রাইসটা দারুণ সুন্দর ক্রিমি তৈরি হয়। এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর নুনটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। বলে রাখি, এই স্টেজে নুনের পরিমাণটা একটু বেশি হলেও চলবে, কারণ ভাত রান্না হওয়ার পর পরিমাণে বেশ অনেকটাই বেড়ে যাবে, আর তখন কিন্তু নুনটা বেশ ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। চাপা দিয়ে এটাকে লো হিটে এভাবেই রান্না হতে দিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিটের সময়ের জন্য। কোনো রকম ডিস্টার্ব করার কোনো দরকার নেই। 7 থেকে 8 মিনিটেই ভাত কিন্তু একদম রেডি হয়ে যাবে। তবে আপনারা যদি একটু পুরনো চাল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগতে পারে, আর সময়টাও একটু বেশি লাগতে পারে। চাপা খুলে নিলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাত কিন্তু একদম রেডি। জল আর দুধ দুটোই খুব ভালো মতো শুকিয়ে গেছে। আর বলে রাখি, চিন্তার কিন্তু কোনো প্রয়োজন নেই, এই ভাত ঠান্ডা হলে কিন্তু দারুণ সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এখন শুধুমাত্র এটা আমরা কোকোনাট রাইসটা তৈরি করে নিয়েছি। ট্রেডিশনালি কিন্তু কোকোনাট রাইস তৈরি করা হয় কোকোনাটের কুঁড়ো দিয়ে, মানে নারকেল কুড়া দিয়ে এই ভাতটা তৈরি করা হয়। নারকেল কোড়া আর চালকে একসঙ্গে নেড়ে নিয়ে এই রাইসটা তৈরি করা হয়। তবে যেহেতু আজ আমি ফ্রাইড রাইস তৈরি করব, তাই আমি আজ এটা তৈরি করলাম নারকেলের দুধ দিয়ে। ভাত যখন 80% কুক হয়ে যাবে তখন জানবেন ভাত মোটামুটি ফ্রাইড রাইসের জন্য একদম রেডি। আর তখন কিন্তু এই ভাতটা আমাদের তুলে সাইডে একটা প্লেটে রেখে নিতে হবে। অবশ্যই এটাকে প্লেটে তুলবেন, কোনো চাপটা বাটি বা জায়গাতে কিন্তু তুলবেন না, সেক্ষেত্রে ভাতটা বেশ ভালো ঝরঝরে কিন্তু হবে না। এবার সেই একই কড়াতে দিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার আবারও তেল ভালো মতো গরম হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। যেমন বললাম, ভাত যেমন যেমন ঠান্ডা হবে ভাত কিন্তু ভালো মতো ঝরঝরে হয়ে যাবে। এবার তেল ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে আমরা এর মধ্যে আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে নেব।
প্রথমেই দিয়ে নিচ্ছি চিকেন 100 গ্রাম। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু আমি একদম ছোট ছোট কিউবসে কেটে নিয়েছি। বলে রাখি, এই ফ্রাইড রাইসটা তৈরি করবার জন্য আমি চিকেন আর চিংড়ি মাছ দুটোই ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস বা দুটোই কিন্তু স্কিপও করে দিতে পারেন। চিকেনটা যখন দেখবেন এরকম একটু সাদা সাদা হয়ে আসছে, তখন এরই সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদের পছন্দ মতো সবজি। এখানে আমি বেশি সবজি ব্যবহার করলাম না, শুধুমাত্র বিনস আর গাজর দিয়ে নিলাম। আপনারা চাইলে ব্রকলি, সুইট কর্ন এইসবও দিয়ে নিতে পারেন। বিনস আর গাজরটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর ওভেনের হিটটা এই স্টেজে আমি করে দিলাম মিডিয়ামে। সাধারণত চাইনিজ প্রিপারেশন একদম হাই হিটে তৈরি করা হয়, তবে এখনও যেহেতু চিকেনটা একটু তৈরি হতে বাকি আছে, তাই জন্য ওভেনের হিটটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। এরপর এর মধ্যে দেব 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ। অর্ধেকটা পেঁয়াজ আমি এভাবে ফাইনলি চপ করে নিয়েছি, আর সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে নিতে হবে রসুন, যেটাকে আমি থেতো করে রেখেছি। 1 টেবিল স্পুন পরিমাণে এখানে আমি রসুন থেতো করে রাখা দিয়ে দিলাম। বলে রাখি, এখানে কিন্তু রসুনের পেস্ট ব্যবহার করলে চলবে না, হয় একদম ফাইনলি চপ করা রসুন ব্যবহার করতে পারেন, বা এভাবে রসুন থেতো করে এই রান্নায় দিয়ে নিতে পারেন। রসুনটা দেবার পর আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এই স্টেজে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনও খুব ভালো মতো কিন্তু কুক হয়ে গেছে। যেহেতু চিকেনটা একদম ছোট ছোট টুকরোই কাটা, তাই জন্য খুবই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে পাইনঅ্যাপল মানে আনারস। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আনারসটাকেও আমি একটু রাফলি চপ করে নিয়েছি, আর ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু আনারসটাকেও কেটে নিয়েছি। প্রায় 2 চা চামচ পরিমাণে এখানে আমি আনারস দিয়ে নিলাম, আর এরই সাথে আনারসের একটু জুস আমি এর মধ্যে দিয়ে নিলাম। এটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। অবশ্যই এইভাবে এই রান্নাটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আনারস দেওয়ার ফলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু পরিমাণে নুন। তবে নুনটা একটু বুঝে দেবেন, কারণ ভাতে আমরা আগেই কিন্তু নুনের ব্যবহার করেছি। নুনটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। বলে রাখি, এই প্রিপারেশনে কিন্তু গাজর আর বিনস, পাইনঅ্যাপল এগুলো কিন্তু খুব বেশি সফট হয়ে গেলে রান্নাটা ভালো লাগবে না। হালকা একটু ক্রাঞ্চি ভাব যেন থাকে, তাই জন্য খুব বেশি সময়ের জন্য কিন্তু নাড়াচাড়া করবেন না। এই 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নিলেই হবে। সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আনারসও মোটামুটি 20 to 30% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে নিতে হবে একটা ডিম। ডিমটা এভাবে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, আর ডিমের মধ্যে আমি এই স্টেজে কোনো রকম নুনের ব্যবহার করলাম না, যেহেতু এই ভেজিটেবলসগুলো ভাজার সময় আমি ভালো মতো নুনের ব্যবহার করেছি, তাই জন্য আমি আর নুন এখানে অ্যাড করলাম না। এবার এই একই কড়াতে সাইডে একটু জায়গা করে নিচ্ছি, দিয়ে দিলাম এই ডিমের ব্যাটারটা। এবার ব্যাটারটা দেওয়ার পর ইমিডিয়েটলি কিন্তু নাড়াচাড়া করলে চলবে না। প্রায় 30 সেকেন্ডের মতো এটাকে এইভাবেই থাকতে দিতে হবে, আর তারপর এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই স্ক্র্যাম্বলড এগ একদম তৈরি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিমটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে। ডিমটা এইভাবে সেপারেটলি একটু ভেজে নিয়ে তারপর সবকটা সবজির সাথে এগুলোকে আমরা মিশিয়ে নিয়ে একসঙ্গে ভেজে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রেসিপিটা করা কিন্তু খুবই সহজ। দেখে হয়তো ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু এটা করবার সময় আপনারা বুঝবেন এটা কিন্তু ভীষণই সোজা একটা রেসিপি, আর দারুণ সুন্দর টেস্ট। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে নিচ্ছি এতে চিংড়ি মাছ। এখানে আমি কিন্তু প্রায় 100 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে ব্যবহার করলাম। যেহেতু চিংড়ি মাছ রান্না হতে খুবই কম সময় লাগে, খুবই অল্প সময়ে চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যায়, তাই জন্য চিংড়ি মাছটা আমি সবার শেষে অ্যাড করলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দেওয়া প্রায় 1 থেকে 2 মিনিট সময়ের মধ্যেই চিংড়ি মাছগুলো দারুণ সুন্দর কালারও চেঞ্জ হয়ে গেছে আর কুকও হয়ে গেছে। এভাবে মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে যখন দেখবেন চিংড়ি মাছ এভাবে একদম গোল শেপ নিয়ে নিয়েছে, তখন জানবেন চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে। তবে খুব বেশি সময়ের জন্য যদি চিংড়ি মাছ রান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু মাছ শক্ত হয়ে যায়, আর এর টেস্ট ও টেক্সচার দুটোই থাকে না। তার জন্য চিংড়ি মাছ খুব বেশি সময়ের জন্য কিন্তু রান্না করলে চলবে না। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস।
এরই সাথে এর মধ্যে দিয়ে নিতে হবে ভিনিগার। বলে রাখি আমি কিন্তু এই রান্নায় অয়েস্টার সস ব্যবহার করিনি, তবে আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে আপনারা কিন্তু অয়েস্টার সসও অবশ্যই দিয়ে নিতে পারেন। হাফ চা চামচ পরিমাণে ভিনিগার দিয়ে নিলাম। ভিনিগার খুব বেশি দিলে চলবে না, যেহেতু আনারস ব্যবহার করা হয়েছে, আনারসের একটা টক ভাব থাকে, তাই জন্য ভিনিগারটা খুব বেশি দিলে কিন্তু ভাল লাগবে না। এরই সাথে দিয়ে নিলাম একটা ছোটো চামচ পরিমাণে শেজওয়ান সস। বাড়িতে তৈরি করে রাখা চিলি সস দিয়ে দিলাম একটা ছোটো চামচ পরিমাণে। 1 টেবিল স্পুন পরিমাণে দিয়ে নিলাম টমেটো কেচাপ। আর এবার সব কিছুকে আবারও খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সসের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইনি। এই রান্নায় কিন্তু খুব বেশি সস দিলে রান্নাটা খেতে ভালো লাগবে না। যেহেতু ভাতের মধ্যে অলরেডি একটা ক্রিমি ভাব আছে, তাই জন্য সসটা কিন্তু একটু কমই দিতে হবে। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি তৈরি করে রাখা ভাতটা। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাতটা আমি এভাবে হাত দিয়ে একটু চটকে চটকে নিয়ে দিচ্ছি, মানে যাতে ভাতটা একটু ঝরঝরে থাকে সেই মতো করে আমি দিয়ে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা এখানে একদমই অপশনাল, তবে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আপনাদের যদি না ভালো লাগে আপনারা কিন্তু চিনিটা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। নুন আর চিনিটা দিয়ে নিয়ে ওভেনের হিটটা আবারও একদম হাইতে করে দিলাম। আর এবার ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিলেই আমাদের কিন্তু এই পাইনাপ্পল ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে একটু সব কিছুকে মিশিয়ে নেব আর ভাতটাকেও একটু ভেজে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাত কিন্তু এই স্টেজে খুবই ঝরঝরে হয়ে তৈরি হয়ে গেছে। আমাদের পাইনাপ্পল ফ্রাইড রাইস মোটামুটি একদম তৈরি। ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কটা পাইনাপ্পলের চাংস, যাতে করে এটা দেখতে ও খেতে দুটোই দারুণ সুন্দর লাগে। ব্যাস এবার এটা সার্ভিংয়ের পালা। রান্না কিন্তু একদম কমপ্লিট। একটা পাইনাপ্পল নিলাম, যেটার মাঝখানের অংশটা আমি কিন্তু কেটে বার করে নিয়েছি। আর এবার এই পাইনাপ্পলের মাঝের অংশটাতেই আমি এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে একটু ভাতটা দিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর ক্রিমি ও টেস্টি খেতে এই ভাতটা কিন্তু আজ তৈরি হয়েছে। একঘেয়েমি ফ্রাইড রাইসের চেয়ে যদি অন্য কিছু ট্রাই করতে চান, তবে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগে থাকবে। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।